আমি শুরু করি যে আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। একটু সংক্ষেপে একটু প্রথমেই জানতে চাইবো যে এতে আপনাদের নেতাকর্মীদের উপর বা আপনাদের দলের উপর কেমন প্রভাব পড়লো? একটি অবৈধ সরকার কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে একটি গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠানকে অবৈধ ঘোষণা করা বা কার্যক্রম নিষিদ্ধ করা, এটি নিঃসন্দেহে এর একটি ইতিবাচক প্রভাব বাংলাদেশে এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপরে এবং সমগ্র বিশ্বব্যাপী গণতান্ত্রিক সমাজের একটি ইতিবাচক প্রভাব পড়েছে। আমি অনেকে হয়তো মনে করতে পারে এটি নেতিবাচক প্রভাব পড়েছে, আমি এটাকে এভাবে বিবেচনা করি না। আমি বরং মনে করি এটি ইতিবাচক প্রভাব পড়েছে এবং এই ইতিবাচক প্রভাবের ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা একটু দীর্ঘদিন ক্ষমতায় থাকবার কারণে যাদের মধ্যে একটু অলসতা এসেছিল, আলস্য এসেছিল, বা যাদের মধ্যে একটু বিভিন্ন ধরনের সংকটের কারণে, বিভিন্ন ধরনের মান অভিমানের কারণে যাদের মধ্যে একটু নির্জীবিততা এসেছিল, যারা একটু বসেছিলেন, তারা প্রত্যেকেই এখন শানিত হচ্ছেন এবং প্রত্যেকেই প্রতিবাদের জন্য, প্রতিরোধের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটির উপর যখনই আঘাত আসে তখনই আওয়ামী লীগ বারবার ঝলসে ওঠে। এটা আওয়ামী লীগের অতীতের সকল ইতিহাস তাই প্রমাণ করে। জন্মের পর থেকেই বাঙালির পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে আওয়ামী লীগ লড়াই করে আসছে, সেটি ক্ষমতায় থেকেও বা ক্ষমতার এখন বাইরে আপনি থেকেও। বলছেন যে এটি একটা ইতিবাচক প্রভাবই পড়বে, কি প্রতিবাদ বা প্রতিরোধ সেটা আসলে কিভাবে আপনারা করবেন? দেশে যেমন মিছিল খুব একটা তো আগেও হচ্ছিল না, কিন্তু তারপরে এখন তো হতে গেলেও গ্রেপ্তার করা হচ্ছে, তখনও হচ্ছিল, মানে তাতে আপনারা প্রতিবাদ প্রতিরোধটা করবেন কি করে? বাস্তবতা হচ্ছে যে এই সরকার আমাদের নেতাকর্মীদের গণভাবে গ্রেফতার করছে এবং কোনো ধরনের বাজ বিচার না রেখেই, কোনো ধরনের আপনার শালীনতা বোধ না রেখেই গ্রেফতার করছে। এমনকি অনেক মুরব্বী মানুষ, যারা বয়স্ক মানুষ, ধরেন রেজাউল করিম হীরা, মাননীয় সাবেক ভূমিমন্ত্রী, তিনি তো প্রায় মৃত্যু পথযাত্রী, একটা বয়স্ক মানুষ, তাকে পর্যন্ত হয়রানি করা হয়েছে। আপনি খেয়াল করেছেন যে যিনি আওয়ামী লীগ করেন না বা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নেই, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আনোয়ারা বেগম, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন, দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, তিনি পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার ছিলেন এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে তিনি একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন। সেই মহান মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগমকেও তারা গ্রেফতার করতে কুণ্ঠাবোধ বা লজ্জিত হয়নি। একটি বিষয়, একে তিনি নারী, দ্বিতীয়ত তিনি বয়স্ক মানুষ, তৃতীয়ত সবচেয়ে বড় পরিচয়, তারা বাংলাদেশটাকে আমাদের জন্য প্রতিষ্ঠা করেছেন। হয়তো তিনি 71 সালের রণাঙ্গন থেকে নাও ফিরতে পারতেন। আমি আজকে আপনার এই টকশোর সুযোগ নিয়ে আমি আনোয়ারা বেগমের কাছে ক্ষমা প্রার্থনা করি যে আপনার সম্মান আমরা রাখতে পারিনি। এটি আমাদের প্রজন্মের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, রাজনীতির ব্যর্থতা। এই ব্যর্থতার জন্য আমি আনোয়ারা বেগম সহ মানে আপনার এই সংশ্লিষ্ট গ্রেপ্তারের, সকলের মানে কাছে। গ্রেপ্তার প্রক্রিয়ার একটা সমালোচনা, এটি আপনি স্পষ্ট করলেন যে এই বিষয়টিকে আপনারা মানে খুবই খারাপভাবে দেখছেন বা সমালোচনা করছেন। কিন্তু আপনাদের সময় তো আমরা দেখতাম যে জামাত শিবির সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে, মানে তাদের তো আর তখন নিষিদ্ধও ছিল না, সন্দেহ শিবির হলে সমস্যা কি, গ্রেপ্তার করা হতো, পিটানোও হতো, ছাত্রলীগ তো পেলেই পিটাতো, এরকম একটা বিষয় ছিল। আপনারা কি একটা মানে প্রতিশোধের মুখে পড়ছেন বলে মনে হয়? আর দেখুন, জামাত শিবির হলেই গ্রেফতার করা হয়েছে গণভারে, বিষয়টা এরকম নয়। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকতো তারাই গ্রেফতার হতো। তবুও আমি যুক্তির কারণে সবকিছু মেনে নিলাম, আপনার অভিযোগকে মেনে নিলাম। মেনে নিয়েও বলি, আমি অধম বলিয়া কি তুমি উত্তম হইবে না? জি। আমি মানে আপনারা আমি ভুল অধম হিসেবে আমি আশা করছেন ডক্টর ইউনূস সরকার আমি উত্তম ভূমিকা পালন করবে। আমি ভুল করিয়াছি বলি কি তুমিও একই অপরাধ করিবে? হ্যাঁ। তো ঘটনা হচ্ছে যে খুব স্পষ্ট কথা যে আমরা আগস্টের পরে শুনলাম যে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে, আমরা নাকি মানুষকে কথা বলতে দিতাম না। সারাদিন আওয়ামী লীগকে বকাবকির পরে সন্ধ্যার সময় বলতেন আওয়ামী লীগ কথা বলতে দেয় না, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল। এখন কি কথা বলতে পারছেন বাংলাদেশের মানুষ, নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া? এখন কি গণমাধ্যম স্বাধীন? যদি তাই হয় তাহলে কোনো কথা নেই, আর যদি তা না হয় তাহলে আমার স্পষ্ট কথা, আমি অধম বলিয়াই কি তুমি উত্তম হইবে না? জি, মানে অধম থেকে আর এক অধমের কাছে গিয়েই তাহলে পড়লো, এই হলো আমাদের ভাগ্য। আসি আপনার কাছে একটু প্রতিক্রিয়ার ব্যাপারে, আমি শুরুটা যেটা করছিলাম যে
দেশের মধ্যে আপনাদের মধ্যেও খুব শক্ত প্রতিক্রিয়া কি হচ্ছে, মানে কোনো রকম দেখানো প্রতিক্রিয়া তো একটা শো করার ব্যাপার আছে, সেরকম কি হচ্ছে? দেশের রাজনৈতিক অঙ্গনের দিকে যদি তাকায়, সবাই সন্তোষ প্রকাশ করছে বা খুশি হচ্ছে মানে আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রেক্ষিতে। এমনকি যদি আমরা আন্তর্জাতিক অঙ্গনে তাকাই, একমাত্র ভারতের কাছ থেকে একটা উদ্বেগ এর মানে প্রতিক্রিয়া জানা গেল, আর কেউ খুব শক্ত কোনো প্রতিক্রিয়াও কারো কাছে জানা গেল না। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে সাংবাদিক প্রশ্ন করার পরে তারা বলেছেন যে তারা আসলে কোনো দল নিষিদ্ধ, মানে খুব শক্ত কিছু না, আপনাদের সময় যেরকম বলতো ওরকম একটা স্টেটমেন্ট দিল আর কি। তাহলে কেউই আসলে কোনো প্রতিক্রিয়া দিল না, এরকম একটা দল নিষিদ্ধ হয়ে গেল বা দলের কর্মকাণ্ড আসলে নিষিদ্ধ হলো। দেখুন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তো এর চেয়ে বেশি প্রতিক্রিয়া প্রকাশ্যে ব্যক্ত করে না। তারা প্রকাশ্যে যেটুকু সাংবাদিকের প্রশ্নের জবাবে যেটুকু ব্যক্ত করেছে সেটাই বাস্তবতা। এবং আরেকটি বিষয় হচ্ছে, সময়ের একটি বিষয় আছে। যে কোনো ভাবেই হোক আওয়ামী লীগকে একটা মিসব্র্যান্ডিং করা হয়েছে গোটা পৃথিবীতে। আপনি জানেন, ডক্টর ইউনূস সহ তার যে বিশাল বন্ধু বাহিনী, তারা সমাজে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত, এবং তারা একটা মিসব্র্যান্ডিং করেছে আওয়ামী লীগ সম্বন্ধে। এটি কাটিয়ে উঠতে তো একটু সময় লাগবেই। এবং সময় কোথায় গেল? আমাদের বন্ধু বাহিনী বলতে তো এখন আজকের যে বিশ্ব রাজনীতি, সেই বিশ্ব রাজনীতিতে যে প্রবলেমটি সেটা হচ্ছে যে জাতিসংঘ বা নিয়ন্ত্রকরা যাহা চান তাহার বাহিরে অবস্থান করে খুব বেশি বন্ধু পৃথিবীতে থাকবে, এটি এখন আর ভাবার কোনো অবকাশ নেই। আমাদের নেতা শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতার কন্যা, তিনি তো আর দেশটা বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি তো বাংলাদেশের মাটিতে বিদেশি সৈন্যের উপস্থিতি বা ত্রাণের নাম করে, এইডের নাম বলে আরেকটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার জন্য বাংলাদেশের ভূমিকে ব্যবহার করা, অনুমতি প্রদান করা, সামরিক ঘাঁটি করতে দেওয়া, এই জিনিসগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু রাজি হননি, সেহেতু আমাদের বন্ধুরা আজকের দুনিয়ায় খুব বেশি কথা বলবেন এটি আমরা খুব একটা প্রত্যাশাও করি না। আমাদের শক্তি বাংলাদেশের জনগণ, এবং বাংলাদেশের জনগণই ইনশাল্লাহ আবারও আওয়ামী লীগকে তার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনবে। জি, বাংলাদেশের জনগণ, কিন্তু সেই জনগণের মধ্যে আপনারা কতটা প্রভাব ফেলতে পারছেন? আপনি একটা কথা বলছিলেন যে আমি ভুল করিয়াছি, মানে উত্তম অথমের সেই কথা বলছেন, সেই ভুলের জায়গাটাও জনগণের কাছে আপনারা যাচ্ছেন কিনা সেই বিষয়টা একটু পরে আসি। আপনাদের এখন প্রতিক্রিয়া বা পরিকল্পনার জায়গায় যেহেতু কথা বলছি সেটাই একটু বলি। আমরা হঠাৎ করে দেখলাম মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি সক্রিয় হলেন এবং তিনি সাক্ষাৎকারে বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী লীগ নেত্রীর নির্দেশেই তিনি সক্রিয় হলেন। আমি একটু এটা জানতে চাই যে এতদিন এই 9-10 মাস একরকম নিষ্ক্রিয় ছিলেন, তার কথা শোনা যেত না, দেখা তো পাওয়া যাচ্ছে না, তো এতদিন নিষ্ক্রিয় রেখে কি লাভ হলো? এখন সক্রিয় করে কি লাভ আশা করছে আওয়ামী লীগ? লাভ ক্ষতির বিষয়টি আমি এখনো তার কথা বলার মধ্য দিয়ে লাভ ক্ষতির বিষয়টি এখনো মূল্যায়ন করবার মতো অবস্থায় আসেনি। তবে তিনি কেন নিষ্ক্রিয় ছিলেন তার একটি অন্যতম কারণ আমি মনে করি তিনি একটা ট্রমার মধ্যে ছিলেন। এখন হয়তো তিনি সুস্থ হয়েছেন বলেই তিনি সক্রিয় হয়েছেন। এ বিষয়ে আমার সঙ্গে তার কোনো কথা হয়নি, বা আমিও আমার জায়গা থেকে যোগাযোগটা আমি করিনি। ফলে আমি তিনি কেন সক্রিয় হয়েছেন এই বিষয়টি বিস্তারিত বলবার মতো, মন্তব্য করবার মতো অবস্থায় এখনো আসেনি। তবে আমি মনে করি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা অনেকেই, বা আমরা আমাদের নেতা কর্মীরা আমরা অনেকেই একটা ট্রমা পার করেছি। এই ট্রমা পার করবার পর আস্তে আস্তে, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করবার পরে বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে, এখন সবাই যার যার জায়গা থেকে সংগঠিত হচ্ছেন, জেগে উঠছেন, এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আপামর আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও জেগে উঠবেন, এবং সেই জায়গাটি তৈরি করার জন্য একটা সাংগঠনিক প্রক্রিয়া চলছে। জি, একটা সাংগঠনিক প্রক্রিয়া, তার মধ্যে আসলে একজন মানুষ, আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী একজন মানুষ এবং বাঙালি। বাঙালির যত গুণ আছে আওয়ামী লীগের মধ্যেও আছে, বাঙালির যত দোষ আছে আওয়ামী লীগের মধ্যেও আছে। 15 বছর 16 বছর আমরা ক্ষমতায় ছিলাম, রাষ্ট্র পরিচালনা করেছি। আমাদের অসংখ্য অগণিত ভালো কাজের সঙ্গে আমাদের অসংখ্য ত্রুটিও হয়েছে, অসংখ্য ভুলও হয়েছে। আমরা নেতারা ভুল করেছি,
আমাদের কর্মীরা ভুল করেছে, আমাদের নীতির মধ্যে ভুল ছিল, আমাদের কর্মের মধ্যে ভুল ছিল। আমি একটু কি আমাদের সমস্ত জন্য ভুল, বলবেন যে সবচেয়ে সমস্ত উল্লেখযোগ্য বা সবচেয়ে মারাত্মক ভুল সবচেয়ে, ত্রুটি বা না, অপরাধ? আমি শেষ করে নিই, হ্যাঁ, আমি শেষ করে নিই। নিশ্চয়ই। আমার সমস্ত ভুলের জন্য আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করি। আমি মানুষও না, আমি ফেরেস্তাও না, সরি, আমি শয়তানও না, আমি ফেরেস্তাও না। ফেরেস্তা কখনো মন্দ কাজ করে না, শয়তান কখনো ভালো কাজ করে না। মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকবেই, কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়। আমি তো মনে করি আমাদের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে আমাদের আহ বাক্য বাণে এক ধরনের এটাকে বলবো, এই শব্দটি আহ, আমাদের বক্তৃতা বা বাক্য বাণের মধ্যে বেশ কিছু ভুল ছিল, এবং আমরা শব্দ চয়নের ক্ষেত্রে, বাক্য গঠনের ক্ষেত্রে আমরা বেশ কিছু ভুল করেছি। আমাদের বেশ কিছু নেতা, আমি সহ আমাদের বেশ কিছু নেতা, আমরা অযথায় অন্যের সমালোচনামূলক রাজনৈতিক বক্তব্য বা আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্য দিয়েছি, যেটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক আদর্শের সঙ্গে সংঘাতপূর্ণ, তার সঙ্গে সাংঘর্ষিক। এবং বঙ্গবন্ধু যে স্বপ্নটি দেখতেন, বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে জন্মগ্রহণকারী প্রত্যেকটি নাগরিকের জন্য একটি সুন্দর সমাজ বিনির্মাণ, একটি শোষণমুক্ত সমাজ বিনির্মাণ, একটি অর্থনৈতিক মুক্তির জায়গা সৃষ্টি করা, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কল্যাণ করা, এই জায়গাটিতে আমরা বাংলাদেশের সমগ্র জনগণকে ধারণ করতে কিছুটা ব্যর্থ হয়েছি। এবং আমাদের মুখের কারণে আমাদের অনেক অনেক অজস্র ভালো কাজ আজকে মানুষ না দেখে, যে ত্রুটিগুলো আমরা বাক্য বাণে যে ত্রুটিগুলো করেছি, সেই ত্রুটিগুলো মানুষের মধ্যে আলোচনা বেশি হয়। আমি এটি একটি মোটামুটি বুঝতে পারছি আপনার অন্যতম এই ভুল। জায়গাটা, কিন্তু আপনি কি একটু বলবেন যে আপনার মনে হয় যে এই বাক্য একটা দুটো বাক্য কি বলবেন যে এটি বলা আপনার এখন মনে হচ্ছে যে ঠিক হয় নাই? এরকম তো অনেক বাক্যই আছে, আমরা অনেক ক্ষেত্রেই এই ধরনের বাক্য ইউজ করেছি, যেটা ব্যবহার করেছি, যেটি শালীন ছিল না, যেটি সুন্দর ছিল না, বা অতিরিক্ত সমালোচনা করেছি। এই ধরনের অসংখ্য বক্তৃতা আমিও করেছি, আমার মতো অনেক বড় বড় রাজনৈতিক নেতারা করেছেন। আমাদের বক্তৃতা তো ওইভাবে, এটা কি আমরা আপনাদের ছোট শীর্ষ মানুষ, নেতৃত্বও কি একই রকম, মানে আমি বলছি সাবেক আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আমরা ছোট মানুষ, আমাদের তো ভাই মিডিয়ায় আসতো না। এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে অনেক সময় আবার মিডিয়ায় এমন এমন বক্তৃতা আসতো যে ঠিক আগের অংশটুকু এবং পরের অংশটুকু কাট করে মাঝখানে যে অংশটুকু প্রচারিত হলে বিতর্কিত হবে, সেই অংশটুকুই আসতো, পুরো অংশটুকু আসতো না। ফলে অনেকেই আমরা বিতর্কিত হয়েছি। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্বন্ধে যে প্রশ্নটি আপনি করেছেন, দেখুন, তিনি খুব স্পষ্টবাদী মানুষ। তিনি যা বোঝেন, যা ধারণ করেন এবং যা লালন করেন এবং যা সত্য, তিনি সেটা অকপটে সবসময় বলতেন। অনেক সময় তার অবস্থান থেকে, তার উঁচু অবস্থান থেকে হয়তো অনেক শব্দ চয়ন বা অনেক কথা তার বলবার কথা নয়, কিন্তু তিনি স্পষ্ট করে কথাগুলো বলতেন। তিনি বিশ্বাস করতেন, বঙ্গবন্ধু শিখিয়েছেন, লিডার ক্যান লিড দ্য ল্যান্ড, ল্যান্ড ক্যান নট লিড দ্য লিডার। তিনি নেতা হিসাবে সত্য উচ্চারণ করতেন, এবং অনেক অনেক সত্য অত্যন্ত কঠিন, এবং অনেক অনেক সত্য যা উনি উচ্চারণ করবার কারণে ওনার প্রতি অনেকেই, বিশেষ করে বহির্বিশ্বে অনেকেই অতিরিক্ত রুষ্ট হয়েছেন, কিন্তু তিনি থেমে থাকার পাত্র নন। তিনি মানে মাথা এটি উঁচু স্পষ্ট করে হলাম যে আপনি একটা অন্ততপক্ষে ভুল মাথা উঁচু করে বলবার মতো মানুষ। হ্যাঁ, হুম, তিনি অবশ্যই সত্য কথা বলেছেন, এবং তিনি তার অবস্থান থেকে সত্য বলবার ক্ষেত্রে তিনি কখনোই কুণ্ঠাবোধ করেননি। এটি তার রাজনৈতিক আপনি চরিত্র। মানে বাক্যবান বা আক্রমণাত্মক বাক্য, এটি একটা আপনাদের ভুল বা ত্রুটির কথা আপনি উল্লেখ করছেন। আর কিছু বলবেন, মানে আর কিছু পান যেটা আসলে আপনাদের অনুচিত, অথবা পরের প্রশ্ন যেতে পারি? হ্যাঁ, আরো কিছু তো আছে, কাজ করতে কিন্তু অসংখ্য ভুল হয়েছে। আমরা যত বেশি মনোযোগী হয়েছিলাম উন্নয়ন এবং মানব কল্যাণের দিকে, ততটা বেশি মনোযোগী আমরা দলের প্রতি হইনি, এবং দলের ভেতরে আমরা বেশ কিছু ভুল করেছি। যে ভুলগুলো, আমরা যারা দলের দ্বিতীয় তৃতীয় সারি নেতা ছিলাম, আমরা অনেক কিছু ভুল করেছি, যে ভুলগুলো আসলে এই মুহূর্তে পাবলিক করবার মতো অবস্থা নেই। তবে এগুলো আমাদের দলীয়
আমাদের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হচ্ছে, একটা সময় অবশ্যই এগুলো পাবলিক আসবে, পাবলিক হবে। হ্যাঁ, মানে এখন খুব পাবলিক করার মতো না। এটা কি পাবলিক করা যাবে? আপনার যেহেতু আপনি বললেন অনেকেই আসলে ভুল কিছু মানে নিজেদের মধ্যে আত্মসমালোচনার জায়গাটা ঠিকভাবে আসেই না। যেহেতু আপনি বলছেন এবং বেশ যৌক্তিকভাবেই মানে বাক্য চয়ন, শব্দ চয়নের জায়গাটি উল্লেখ করছিলেন একদম। সেজন্যই আপনার কাছে একটু প্রশ্ন করি, 5ই আগস্টে মানে এই পরিণতি কেন হলো? তার পেছনে প্রধান ভুলটা কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন? বা সেটা কি পাবলিক করা যাবে? দেখুন, 5ই আগস্টের প্রধান ভুলটি হচ্ছে, আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে একটা ভুলের কারণেই যে আমাদের এই পতনটি হয়েছে, আমি এটা মনে করি না। দীর্ঘদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে আমাদের ভুল হচ্ছিল। আমরা এবং বেশ কিছু বিষয় নিয়ে আমরা খুব বাস্তবভাবে একঘরে হয়ে পড়ছিলাম। এই জায়গাটা অনেক দীর্ঘ এবং এটার জন্য একটা আলাদা আলোচনা করতে হবে। আমি অবশ্যই একটা সময় আপনার সঙ্গে এই নিয়ে আলোচনা করব। তো মূল বিষয়টি হচ্ছে যে আমরা তরুণ প্রজন্মের পালসটিকে ধরতে ব্যর্থ হয়েছি। এবং এই যে কোটার যে বিষয়টি ছিল, এই কোটার বিষয়টি যে ছেলেটি বা যে মেয়েটি যিনি পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা, তিনি যখন চান্স পাচ্ছেন না বা তিনি যখন, সবাই তো চাকরি পাবে না পরীক্ষায়, তার মাথার মধ্যে ওই জিনিসটা স্ট্রাইক করছে, এই মুক্তিযুদ্ধের 30% কোটা এবং অন্যান্য কোটার কারণে আমার চাকরিটা হয় না। ফলে তার মধ্যে একটা সংক্ষুব্ধ আহ ধারণা, সংক্ষুব্ধতা সৃষ্টি হয়েছে এবং এই সংক্ষুব্ধতা গিয়ে শুধু মানে কোটার বিরুদ্ধে হয়নি, এই সংক্ষুব্ধতা গিয়ে কোটা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা সবার উপর গিয়ে প্রভাবিত হয়েছে। এবং এই জিনিসটা কিন্তু আমরা অনেকে আগেই বুঝতে পেরেছিলাম এবং আমরা অনেকেই এই বিষয়ে অতীতেও দলীয় ফোরামে কথা বলবার চেষ্টা করেছি, কথা বলেছি যে আমাদের মনে হয় এই বিষয়টি সলভ হওয়া উচিত। এবং 2018 সালে বিষয়টি যখন সলভ হয় তখন আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। কিন্তু হঠাৎ করে আদালতের আপনার হচ্ছে গিয়া মাধ্যমে বিষয়টি এসে যেভাবে স্পার্ক করলো, এটি আমাকে ধারণ করতে হবে যে যারাই এই কোটার বিষয়ে কোটার সুবিধা প্রাপ্ত হবার মতো ছিলেন না, তারা প্রত্যেকেই বা প্রায় সবাই এই কোটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন। এবং এমনকি অনেক মুক্তিযোদ্ধার সন্তানও এই কোটার বিষয়টি ভালোভাবে নেননি, কারণ তারাও মনে করতেন যে আমরা যোগ্যতা দিয়ে চাকরি পাবার পরেও আমাদেরকে কটাক্ষ করা হয়, বা আমাদের পিতা বা আমাদের পূর্বপুরুষরা তো আমাদের চাকরি করবার জন্য বা আমাদের চাকরি পাওয়ার জন্য বা সুযোগ পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেননি, জীবন দিতে যাননি। এটি একটি অন্যতম বড় কারণ যে এটি কমন, যে কোনো আন্দোলন অনেক বেশি ঘনীভূত হয় বা অনেক বেশি মানুষ সম্পৃক্ত হয় তখনই যখন মানুষের মৌলিক কোনো আপনার দাবি সেই আন্দোলনের মধ্যে থাকে। এবং এখানে তারপরে সেই মৌলিক দাবি, আন্দোলন দমনের প্রক্রিয়াটা কি সঠিক ছিল? আমি আন্দোলন দমনের প্রক্রিয়াটা মোটেও সঠিক ছিল না এবং আমি মনে করি যে এখানে আমরা র্যাপিডলি বেশ কিছু ভুল করেছি জুলাই মাসে, যে ভুলগুলো আমাদেরকে খুব র্যাপিড ভুল করেছে এবং রাষ্ট্রযন্ত্রের প্রতি অতিরিক্ত নির্ভরতা, এটি আমাদের একটা অন্যতম ভুল। এবং আমাদের আমাদের কথাবার্তা, আমাদের বক্তৃতা বিবৃতি এবং আমাদের কর্মকাণ্ডে বেশ কিছু আমরা ভুল করেছি, যে ভুলের পরিণতি আজকে আমাদের ভোগ করতে হচ্ছে। জি, জনাব স্বপন, অনেক ধন্যবাদ। অনেকটাই স্পষ্ট উচ্চারণ। নিশ্চয়ই যখন পাবলিক করার সময় হবে আপনি বলছিলেন যে বলবেন এই বিষয়গুলো।